দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। মূলত আমেরিকায় বাস করতে গিয়ে প্রতিটি দিন আপনার যেসব তথ্য জানার প্রয়োজন হয়, জীবনযাপনকে সহজ করে নেওয়ার জন্য যেসব তথ্য জানার প্রয়োজন হয়, সেসব বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি দ্য ভিউজ অনুষ্ঠানে। এবং প্রতিদিনকার মতো আজকেও দুটি বিষয় নিয়ে আমরা আপনাদের তথ্য জানানোর চেষ্টা করব। শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হোম ইকুইটি ব্যবহার করবেন কিভাবে। এবং এই হোম ইকুইটি ব্যবহার করার বিষয়টি নিয়ে আমাদের জানাতে আজকে আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ অতিথি হিসেবে মির্জা রিয়েলটরের অ্যাডভাইজার নাজনীন মির্জা। নাজনীন মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আলোচনায়। ধন্যবাদ জুয়েল আপনাকে আমাকে আজকে এই প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাকে শুনছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই। আবার পরে যারা দেখবেন ইউটিউব চ্যানেলে টিভিএনে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম। দর্শক, আপনারা যারা এই আলোচনায় অংশ নিতে চান, কোনো প্রশ্ন করতে চাইলে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি দেওয়া আছে, এইখানে টেলিফোন করে সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কমেন্টসে গিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমাদের অতিথি চেষ্টা করবেন এইসব প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, হোম ইকুইটি ব্যবহার করবেন কিভাবে, এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা জানবো নাজনীন মির্জার কাছে। নাজনীন মির্জা, শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অনেকের কাছে বিষয়টি পরিচিত, কারো কারো কাছে হয়তো নতুন। হোম ইকুইটি এটি আসলে কি, এটি দিয়ে কি হয়? আচ্ছা, হোম ইকুইটি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ইউনাইটেড স্টেটসে যেটা হচ্ছে, কেউ কিন্তু খুব কম দেখা যায় যে পুরো ক্যাশ দিয়ে বাড়িটা কিনে ফেলছে, যেটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে। এখানের একটা বড় অংশ মর্টগেজ নিচ্ছে, ব্যাংকের লোন নিয়ে বাড়িটা কিনছে। তো ইকুইটিটা হচ্ছে একটা বাড়ির ভ্যালুর কোন অংশটুকু আপনি বা হোম ওনার ওন করছে। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, 1 মিলিয়নের একটা বাড়ি কেনা হলো, তো হোম ওনার ওখানে হয়তো 50% ডাউন দিচ্ছে বা 20% ডাউন দিচ্ছে। সো ওই মুহূর্তে 20%টা হচ্ছে ওই হোম ওনারের ইকুইটি, আর 80%টা হচ্ছে লোন। তো এইটার যে ব্যাপারটা, ওই প্রত্যেকটা নেইবারহুডের একটা বাড়ির ভ্যালু থাকে, যে কুইন্সে বাড়ির ভ্যালুটা এরকম, জিপ কোডটাতে এমন। তো একটা পার্সন যদি যখন যে বাড়িটা কিনছে, ইকুইটির ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করছি। যখন এই বাড়িটা কিনছে, ধরেন ওই জায়গার একটা বাড়ির ভ্যালু হয়তো তখন 1 মিলিয়নের মতো, 2000 স্কোয়ার ফিট বা 2500 স্কোয়ার ফিটের একটা বাড়ি, কিন্তু কোনো কারণে উনি 900,000-এ বাড়িটা কিনতে পেরেছে। সো যেই মুহূর্তে উনি কিনছে, সেই মুহূর্তে কিন্তু এক্সট্রা 100,000 সহ কিনছে। সো হয়তো উনি 20% দিচ্ছে, সো 200,000 ওখানে ওনার ইকুইটি, আর যেহেতু উনি কম মূল্যে কিনেছে, 100,000 ইকুইটি উনি তখন পেয়ে যাচ্ছেন। সো 300,000 ইকুইটি নিয়ে ঢুকছে। সো এই ইকুইটিটা হচ্ছে বাড়ির টোটাল ভ্যালুর যেই পোর্শনটা হোম ওনার ওই মুহূর্তে ওন করছেন, তিনি ডাউন পেমেন্টে যে অংশটা দিচ্ছেন, ওইটা ওই মুহূর্তে তার ইকুইটি। তাহলে এই হোম ইকুইটির সাথে নিশ্চয়ই এলাকা ভিত্তিক বিভিন্ন ভ্যালু বেড়ে যাওয়ার বিষয় থাকে, সময়ের সাথে সাথে ভ্যালুগুলো বেড়ে যাওয়ার বিষয় থাকে। কেউ হয়তো 2009 সালে কিনেছেন, 10 সালে কিনেছেন, এখন 24 সাল চলছে, তখন নিশ্চয়ই ইকুইটির পরিমাণটাও এই সাথে সাথে ভ্যালুর সাথে সাথে বেড়ে যাওয়ার বিষয় থাকে। অবশ্যই এটা আমরা যদি একটু লক্ষ্য করি, আমি একটা চার্ট শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে। নিউ ইয়র্কে গত 10 বছরের একটা চার্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা যদি তাকান, দেখতে পারবেন 2012 থেকে 2020-এ বাড়ির ভ্যালু অনেক বড় একটা জাম্প করেছে। সো যারা 2013-তে একটা বাড়ি প্রায় ধরলাম 500,000 দিয়ে কিনেছেন, এই গত 10 বছরে তাদের ভ্যালুটা বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। 500,000-এর বাড়ি হয়তো প্রায় 800 থেকে 900 বা ধরলাম 1 মিলিয়ন হয়ে গেছে। কিন্তু যখন উনি বাড়িটা কিনেছেন, তখন হয়তো উনি 500,000-এর বাড়ি 400,000 লোনে কিনেছেন, 100,000 ওই মুহূর্তে তার ইকুইটি ছিল। কিন্তু এই ওভার দ্য টাইম পিরিয়ডে এই বাড়িটা যে এখন 800 হয়ে গেছে, সো ওই 100 যে ভ্যালুটা ছিল, এখন কিন্তু তার আরও এক্সট্রা 300,000-এর মতো অ্যাড হয়ে গেছে। সো এই মুহূর্তে তাহলে সেই 500,000 কেনা বাড়ি, যেখানে সে প্রথম দিকে 100,000 ইকুইটি নিয়ে বসেছিলেন, হঠাৎ করে সময়ের ব্যবধানে তার কিন্তু প্রায় 400-500,000 ইকুইটির উপরে সে এখন আছে। এবং এই ইকুইটিটা সে যে কোনো সময় বের করতে পারে, কারণ এখন যেটা হচ্ছে,
এই মূল্যটা এটা তো আপনার বাড়ির সাথে আটকে আছে, আপনি এটা লিকুইড করতে পারছেন না বা কোনো প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারছেন না। কিন্তু এই একুইটিটা একটা ব্যবস্থা আছে যেটা ব্যাংক বলে যে হোম একুইটি লোন, ওইটার মাধ্যমে আপনি এই টাকাটা বের করতে পারেন, বের করে আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমরা হয়তো কাজগুলো আসবো, নিশ্চয়ই কুইন্স, নাসাউ, সাফোক এইসব এলাকায় কিভাবে ইকুইটিটা কিভাবে ভ্যালুটা বেড়েছে সেটা আমরা একটু চার্টে দেখে নিতে চাই, আপনি যদি জানান। তো আমরা যদি একটু চার্টটা লক্ষ্য করি, আমরা প্রথমে একটু কুইন্স কাউন্টির চার্টে যাই। কুইন্স কাউন্টিতে গত 5 বছরে আপনার হোম ভ্যালু বেড়ে গেছে প্রায় 6.27%। তার মানে যেই বাড়িটা আপনার 500,000-এ কিনেছেন সেই বাড়িটার মূল্য এখন আর 500 নেই, অবশ্যই 6-7% বেড়ে গেছে। এবং এই পোর্শনটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা যাই আপনার নাসাউ কাউন্টিতে। নাসাউ কাউন্টিতে আপনার গত 5 বছরে বেড়ে গেছে প্রায় 7.5%-এর মতো। কারণ আমি যদি 3টা কাউন্টি নিয়ে কথা বলি, কুইন্স কাউন্টি, নাসাউ কাউন্টি, সাফোক কাউন্টি, সেদিন একটা রেকর্ড এসেছে যে নাসাউ কাউন্টির বাড়ির অ্যাভারেজ ভ্যালু এখন হয়ে গেছে প্রায় 750,000, যেটা রেকর্ড হাই, গত 10 বছরে এরকম কখনো দেখা যায়নি। তো এটা একদিক দিয়ে যেরকম যারা নতুন ক্রেতা মার্কেটে আসছেন তাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে যে বাড়ি কেনার অ্যাফোর্ডেবিলিটি হারিয়ে ফেলছে, কিন্তু উল্টো দিকে যারা বাড়িটা গত 10 বছর আগে কিনেছিলেন নাসাউ কাউন্টিতে তারা ভালো একটা অ্যামাউন্ট ইকুইটি পেয়ে যাচ্ছেন, যেটা তারা ভবিষ্যতের কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সাফোক কাউন্টির অবস্থা আরো ভালো বলতে, মানে ইকুইটি পারপাসে আমি যদি বলি, আমি ওদেরকে বলছি না যারা এখন কিনতে আসছেন, মার্কেটে নতুন আসছেন, বাট যারা অনেক আগে বাড়ি কিনে ফেলেছেন, সাফোক কাউন্টির অ্যাপ্রিসিয়েশন যে ভ্যালুটা বেড়েছে এই গত 10 বছরে, এটা খুবই সিগনিফিক্যান্ট। এটা প্রায় 7.5 থেকে 8%-এর মতো। এক সময় দেখা গিয়েছে যে ওখানে মানুষ 300,000-এ বাড়ি কিনতো, কিন্তু এখন অন অ্যান অ্যাভারেজ আপনার 600,000 হয়ে গেছে। তো এই ইকুইটিগুলো তো ডেফিনেটলি যারা হোম ওনার ছিলেন গত 10 বছর ধরে তারা তো অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। তো এইটা একটা খুব লক্ষ্য করার মতো ব্যাপার যে কিভাবে আপনি আপনার বাড়ির থেকে টাকাটা কিছুটা বের করে যেখানে আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন। যারা বাড়ি কিনতে চান এইসব এলাকায় তাদের জন্য দুঃসংবাদ, কিছুটা দুঃসংবাদ যে বাড়ির দামটা অনেক বেড়ে গেছে, কিন্তু যারা এর মধ্যে বাড়ি কিনে নিয়েছেন, যারা বাড়ির মালিক আছেন তাদের জন্য সুসংবাদ, এবং তারা এই ইকুইটির দামটা তাদের অনেক বেশি বেড়ে গিয়েছে। তাহলে আমরা এখন যদি প্রাথমিক একটা ধারণা পেয়েছি যে ইকুইটিটা আসলে কি, কিন্তু এটা যদি কেউ বের করতে চান, যাদের বাড়ি আছে তারা মনে করলেন যে আমি আর ইকুইটিতে তো এখন অনেক টাকা জমে আছে, আমি সেটা বের করব, কিভাবে তারা বের করবেন? খুবই সুন্দর প্রশ্ন। তো যেটা বলছিলাম যে যেহেতু গত 10 বছরে আপনার বাড়ির মূল্যটা যেহেতু অনেক বেড়ে গেছে, প্রথমেই জানতে হবে যে কি পরিমাণ বেড়েছে, এবং সবার পক্ষে তো এটা বের করা সম্ভব না। সবচেয়ে ভালো হয় আপনি যেই এলাকায় থাকেন, যে জিপ কোডে, যে নেবারহুডে থাকেন, ওখানের কিছু অভিজ্ঞ রিয়েল এস্টেট ব্রোকার্সরা আছে যারা সব সময় ওই মার্কেটে কাজ করছে, তাদের কাছে লোকজন আসছে বাড়ি কিনতে, তারা ওই মার্কেটে হয়তো বেশ মানে খুব অ্যাগ্রেসিভলি বাড়ি বিক্রি করছে, এবং তারা দেখছে যে কিভাবে বছরের পর বছর এই এলাকাটাতে বাড়ি বেড়েছে। তো আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন, একজন অভিজ্ঞ রিয়েলটরের সাথে, যে এই মুহূর্তে আমার বাড়ির ভ্যালু কত। তখন সে মানে সাম্প্রতিক যে বাড়িগুলো বিক্রি হয়েছে ওই সেম নেইবারহুডে, সেম স্কোয়ার ফুটেজে, সেম বেডরুমের সংখ্যা বা সেম বাথরুমের সংখ্যা, ওটা দিয়ে তুলনা করে আপনাকে একটা আইডিয়া দিতে পারে যে আপনার বাড়ির ভ্যালুটা এখন এত হবে। এই মুহূর্তে যদি মার্কেটে একজন কিনতে আসে, সে এই দামে আপনার বাড়িটা কিনবে, যেটাকে আমরা বলি খুব সাম্প্রতিক 3 মাসের আমরা একটা চার্ট দেখি যে 3 মাসে এই ধরনের কি কি বাড়ি মার্কেটে এসেছে এবং এই 3 মাসের মধ্যে কি কি এই ধরনের বাড়ি বিক্রি হয়ে গেছে, তো ওটা দেখে একটা বলা যায়। আরেকটা আছে নেইবারহুড স্কোয়ার ফুটেজ। এখানে বেশ কিছু ডেটাস পাওয়া যায়, রিয়েলটারদের কাছে, আমাদের কাছে থাকে। ওইখান থেকে আমরা দেখে বলতে পারি যে এই এলাকায় পার স্কোয়ার ফুট হিসেবে কত করে বিক্রি হচ্ছে, তখন আমরা একটা আইডিয়া দিতে পারি। কিন্তু সবচেয়ে ভালো অপশন হলো আপনারা ব্যাংকের অ্যাপ্রেইজারকে ডেকে বাড়িটা অ্যাপ্রেইজ করে নেওয়া, কারণ ওনারা হচ্ছেন লাইসেন্সড অ্যাপ্রেইজার। ওনারা কারো পক্ষ নিয়ে কাজ করছেন না, না আপনার পক্ষ নিচ্ছেন, না কোনো ব্যাংকের পক্ষ নিচ্ছেন। তারা তাদের একটা স্বাধীন মতামত এই রিপোর্টগুলো রেকর্ডের উপরে ভিত্তি করে আপনাকে দিয়ে যায় যে স্কোয়ার ফুটেজ হিসেবে কত, বা এই ধরনের বাড়ি বেডরুম বাথরুম হিসেবে কত। সো এইভাবে আপনি বের করে নিতে পারেন আপনার বাসার
যে একুইটিটা কত জমেছে, আপনি কত টাকা বের করতে পারবেন, বর্তমান ভ্যালু কত আপনার বাড়ির। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার ব্যাপার আছে, Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনার যদি এখন একুইটি 500,000-এর মতো থাকে, আপনি কিন্তু পুরোটা বের করতে পারবেন না, কারণ এখানে ব্যাংকিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি কি পুরো অর্থটাই বের করতে পারবেন নাকি কোনো একটা পার্সেন্টেজ একটা ভেরিয়ার আছে যে সর্বোচ্চ এত পার্সেন্ট পর্যন্ত তিনি বের করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আছে। ব্যাংকিং কিছু গাইডলাইন্স আছে যে কারণে ব্যাংক কখনো চায় না যে একটা বাড়ির যতটুকু একুইটি হোম ওনারের কাছে আছে তারা পুরোটা বের করে নিয়ে যাক। সো ব্যাংকিং গাইডলাইন্সে বলে আপনি 60 থেকে 70%-এর মতো যতটুকু একুইটি আছে, যে যতটুকু আপনি ওন করছেন, 1 মিলিয়নের বাড়ি যদি হয়, আপনি যদি তার 30,000 বা 400,000-এর মতো আপনি যদি ওইটার ওনারশিপটা আছে, বাকি পোর্শনটা তো মর্টগেজে আছে, সো ওই 400,000-এর 60 থেকে 70% পর্যন্ত আপনি ক্যাশ আউট রিফাইন্যান্স যেটাকে বলে ওইটা করে ওই টাকাটা আপনি কোনো না কোনো কাজে ইউজ করতে পারেন। এবং আরেকটা অপশন আছে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট বলে যেটাকে, ওইটাও একুইটির উপরে ভিত্তি করে। এই টাকাটা হয়তো আপনাকে ব্যাংক সাথে সাথে আপনার ব্যাংকে ক্যাশ করে দিবে না, বাট এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো। আচ্ছা, যে ওই একুইটিটাকে আপনি রেখে ক্রেডিট কার্ডের মতো যখন যতটুকু প্রয়োজন হয় ওইটুকু ইউজ করতে পারেন। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা দেখা যায় আমাকে এই টাকাটা শোধ করার একটা বিষয় আছে, এই ক্ষেত্রে কি টাকাটা আবার শোধ করতে হবে? অবশ্যই, এই ক্ষেত্রে ওই টাকাটা আবার শোধ করতে হবে, কারণ আপনি একটা লাইন অফ ক্রেডিটের মতো নিচ্ছেন। সো এই ক্ষেত্রে যেটা হয়, লাইন অফ ক্রেডিটটা যখন আপনি নিচ্ছেন ওটার একটা ইন্টারেস্ট আসে, সো আপনি ওই ইন্টারেস্টটা দিয়ে যাবেন। এবং ওই ধরেন যেটা আমি এভাবে বোঝাই, আপনি আপনার বাড়িতে হয়তো আপনার 500,000-এর মতো একুইটি আছে, ওখান থেকে আপনি ব্যাংকের 400,000-এর মতো লাইন অফ একুইটি বের করে নিয়ে ফেললেন। এখন এই লাইন অফ ক্রেডিট মানে হচ্ছে ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ড যখন আপনি নিচ্ছেন আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে আপনার লিমিট এত, 20,000, 30,000 এমন একটা। সো এই হোম একুইটি লাইন অফ ক্রেডিটটা যখন আপনি বের করে নিচ্ছেন তখনও আপনাকে ব্যাংক একটা লিমিট দিয়ে দিচ্ছে, 4 লাখ টাকা আপনার লিমিট। তো ওই 4 লাখ টাকা থেকে আপনি যখন যতটুকু ইউজ করবেন শুধু ওই পোর্শনটুকুর আপনি পেমেন্টটা করে গেলেন, পুরোটা করতে হচ্ছে না। সো এটা একটা অপশন আছে। আর আরেকটা হচ্ছে পুরোপুরি ক্যাশ আউট করে ওই টাকাটা বের করে আপনার ব্যাংকে রাখা, এবং ওইটা আপনি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে আপনার বাচ্চার এডুকেশনের জন্য লোন দিতে হচ্ছে, বা আপনি চিন্তা করলেন আপনি একটা নতুন বিজনেস খুলবেন, অথবা আরেকটা বাড়ি কিনবেন যেটার আপনার ভ্যালু আবার বাড়বে, আপনার ওখান থেকে আবার আরেকটা পোর্শন বের করে নিতে পারবেন। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে ব্যবহার করা, টাকাটা বের করলেন, টাকাটা বের করে তিনি কি কোন কাজে ব্যবহার করবেন এই বিষয়ে কি ব্যাংকের কোনো বাধ্যবাধকতা আছে, নাকি আপনি যে কোনো কাজে আপনার টাকা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, এই ব্যাপারে আসলে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি হোম যে একুইটিটা ক্যাশ আউট রিফাইন্যান্স যেটাকে বলে, ওটা যদি আপনি বের করে আপনার ব্যাংকে রাখেন, এটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। বাট অবশ্যই আপনার এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, যেখানে আপনি টাকাটা ইনভেস্ট করছেন ওখান থেকে রেট অফ রিটার্নটা কেমন আসছে। কারণ যখনই আপনি টাকাটা বের করছেন আপনার তখন তো আবার মর্টগেজটাও বেড়ে যাচ্ছে, তো আপনার তো একটা পোর্শন ব্যাংকে আবার পে করতে হবে। তো খুবই সতর্ক থাকতে হবে যে কোথায় কোন ইনভেস্টমেন্টটা সেফ, কোথা থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। আরেকটা জিনিস আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি, যে নিউ ইয়র্ক সিটির অ্যাভারেজ বাড়িগুলো এখন প্রায় 100 বছর হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। অনেকের কাছে এই টাকাটা নেই যে ঠিক করবে বাড়ি। তো আপনার কনস্ট্রাকশনের যখন কোনো কাজ করতে হয় বাড়ির তো অনেক অনেক টাকা চলে যায়, যেটা সবার কাছে হয়তো ওই টাইমে রেডি থাকে না। তো আমি এখানে একটা চার্ট দেখাতে চাই যে বাড়ির পেছনে কত টাকা খরচ করবেন, এই ব্যাপারটা জানা খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু নেইবারহুডে আছে যে প্রত্যেকটা নেইবারহুডে তো একটা, যেটা বলছিলাম আমি, যে একটা ভ্যালু থাকে, একটা প্রাইস পয়েন্ট থাকে, যে এই নেইবারহুডের অ্যাভারেজ বাড়িগুলো 700,000,
বা এই বাড়ির অ্যাভারেজ বাড়িগুলো 800,000। প্রথমেই তো আপনি আগে জেনে নিতে হবে যে আপনার বাড়ির ভ্যালুটা কেমন, কতটুকু আছে। কখনো আপনার অ্যাভারেজ যে ভ্যালুটা আছে সেটা এক্সিড করে উপরে চলে যাবেন না। এখন একটা বাড়ি আমি কিনেছি, ওই নেইবারহুডের বাড়ির দাম হচ্ছে 700,000, কিন্তু আমি আমার মানে খুব খুশি মতো, আমি খুব পছন্দ মতো অনেক টাকা খরচ করলাম। 700,000 অ্যাভারেজ একটা জায়গাতে আমি প্রায় আরও 300,000 ইউজ করলে 1 মিলিয়নের মতো একটা বাড়ি করে ফেললাম, কিন্তু ওই নেইবারহুডের অ্যাভারেজ প্রাইসে ওখানে যেতে তো সময় লাগে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কিভাবে কত জায়গায় খরচ করবেন। যদি চার্টের দিকে একটু লক্ষ্য করেন, আপনার বাড়ির কোন খাতে কত টাকা পর্যন্ত ব্যবহার করলে আপনার কি পরিমাণ রেট অফ রিটার্ন আসছে। একটু জিনিস দেখেন, আমাদের এখানে নিউ ইয়র্কের বাড়িগুলোতে তো অ্যাটিক আছে, অনেকের অ্যাটিক হয়তো ফিনিশ না। তো আপনি যদি টাউন থেকে পারমিশন নিয়ে অ্যাটিকটা ফিনিশ করেন, আপনার খরচ পড়বে, যদি পারমিট নিয়ে প্রপার ওয়েতে করেন, লিভিং এরিয়াতে কনভার্ট করে ফেলেন, আপনার হয়তো খরচ হবে $100,000 মতো। কিন্তু এইটার থেকে আপনি রেট অফ রিটার্ন পাবেন প্রায় 75,000 মতো। ধরেন আপনি অ্যাটিকটা শেষ করে বাড়িটা মার্কেটে দিলেন, বিক্রি করে দিবেন, সো এটার একটা ভ্যালু আছে। আপনি প্রায় 75% আপনার বাড়ির ভ্যালুটা বাড়াতে পারবেন। যদি নিউ একটা বেডরুম করেন, মানে বাসাটার হয়তো আপনার পেছনে কিছু জায়গা আছে, ফার্স্ট ফ্লোরে কোনো বেডরুম নাই, এটা আজকাল খুব মানে আমি যখনই কোনো বায়ারকে নিয়ে বের হই তারা খুব চায় যে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম, গেস্ট সুইট বা একটা ওল্ডার, মানে আপনার পরিবারে যদি বাবা মা থাকেন তারা উপর নিচ করতে কষ্ট। তো ওই একটা বেডরুম যদি আপনি ফার্স্ট ফ্লোরে বাড়িয়ে নেন প্রপারভাবে পারমিট নিয়ে, তাহলে ওইটার একটা কস্ট আছে, হয়তো 50 থেকে 60,000 মতো যাবে, কিন্তু এইটার রেট অফ রিটার্ন প্রায় আপনার 56% পর্যন্ত। সো এটা জানা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে খরচগুলো আছে সেটা হচ্ছে বাথরুম রেনোভেশন। আপনি যদি বাথরুম রেনোভেশন করেন, আপনি 4টা ছবি তুলে রাখতে পারেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাথরুম রেনোভেশনের ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে হয়তো 35,000, কিন্তু রেট অফ রিটার্ন পাবেন আপনি প্রায় 71%-এর মতো, 25,000-এর মতো আপনার বাড়ির ভ্যালুটা বেড়ে যাবে। আর কিচেন রেনোভেশন, এটা আরেকটা ইম্পর্টেন্ট, কারণ কিচেন যদি অনেক পুরনো হয়ে যায়, বাসার মেইন জিনিসটাই হচ্ছে আপনার কিচেন, বেসমেন্ট অ্যান্ড আপনার অ্যাটিক। কিচেন যদি আপনি একটা রেনোভেশন করতে চান, আপনার 40 থেকে 50,000-এর মতো অ্যাভারেজ খরচ হচ্ছে, কিন্তু আপনি রিটার্ন পাবেন এটার উপরে প্রায় 30,000, 67%-এর মতো। আর বেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে মার্কেটে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, রেট বেড়ে যাওয়ার কারণে সবাই চায় যে একটু ফিনিশড একটু জায়গা থাকুক, যাতে করে আমরা যেটাকে বলি এখন মাল্টি জেনারেশন হোম, যে একা হয়তো এফোর্ড করা সম্ভব হচ্ছে না, 2 জন ভাই মিলে একসাথে একটা বাড়ি কিনে থাকছে, সে তো সেই ক্ষেত্রে তাদের লিভিং এরিয়াটা একটু বড় হওয়াটা দরকার। সো বেসমেন্ট যদি আপনি ফিনিশ করেন, সেটা আপনার বাড়ির ভ্যালু অনেক বুস্ট করে। সেটা হচ্ছে আপনার হয়তো একটা বেসমেন্ট ফিনিশ করতে $45,000-50,000 মতো লেগে যাচ্ছে, যেটার উপরে তার রিটার্ন আসে প্রায় 30,000, প্রায় 86%। সো আমরা যদি উপরের চার্টটা একটু আবার দেখি, আপনার বেসমেন্ট যদি ফিনিশ করতে পারেন আপনার রিটার্নটা অনেক ভালো আসে। তো ওই কথাতেই ফিরে যাই যে একুইটিটা যদি আপনি আপনার বাড়ির ডেভেলপের জন্য ইউজ করেন, তাহলে এটার রিটার্ন আবার ভবিষ্যতে আবার আর একটু ভালো আসবে। অর্থাৎ আপনি অনেকটা বাড়ির টাকা বের করে বাড়ির কাজে করলেন, অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতো। আপনার কাছে আরো দুটো প্রশ্ন করতে চাই, সেটা হলো বাড়ি কেনার কতদিন পর ঠিক তিনি ইকুইটিটা ক্লেম করতে পারবেন? অর্থাৎ তিনি কি আজকে বাড়ি কিনলেন, 6 মাস পরে বলতে পারবেন যে আমার আসলে এই ইকুইটিটা আমি নিতে চাই, নাকি একটা নির্দিষ্ট সময় পরে সেটা গিয়ে তিনি করতে পারবেন? সো এইটার আসলে ব্যাংকিং গাইডলাইনগুলো সবসময় চেঞ্জ হতে থাকে। সো সবচেয়ে ভালো হয় এই জিনিসটা ব্যাংকের সাথে আলোচনা করে নেওয়া, বাট ডেফিনেটলি সেটা 6 মাসের মধ্যে না, কারণ যে কোনো ধরনের রিফাইন্যান্স যদি করতে চায়, যেটা রিফাইন্যান্সের যেটা নিয়ম আছে যে আপনার হোম ওনারশিপের 1 বছর অন্তত হতে হবে। 1 বছর আপনি 12টা পেমেন্ট করবেন আপনার মর্টগেজের, যখন থেকে আপনি বাড়ি কিনলেন। ধরেন এই বছর আপনি জুনে বাড়ি কিনলেন, আগামী বছর জুনে যে আপনি যদি একটা সাবস্ক্রিপশন অ্যামাউন্ট রেখে তারপরে বাড়িটা কিনলেন, ভালো একটা একুইটি জমে থাকে, তাহলে 1 বছর পরে আপনি সেটা হোম মানে রিফাইন্যান্স করে টাকাটা বের করা হোক বা যে কোনো ধরনের রিফাইন্যান্স হোক,
এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। 1 বছরের আগে কিছু করতে পারবেন না। এমনকি অনেকে আমাকে এই প্রশ্নটাও করে যে এখন তো আমি হাই রেটে বাড়ি কিনছি, আমি কি রিফাইন্যান্স করতে পারবো নাকি কিছুদিনের মধ্যে, লাইক হয়তো 3 মাস পরে রেটটা কোনো কারণে কমে গেল, আমরা জানি না, কিন্তু 3 মাস পরে আসলে আপনি রিফাইন্যান্স করতে পারবেন না, কারণ ব্যাংকিং গাইডলাইনে আপনার এলিজিবিলিটিটা আসে ঠিক যেদিন 1 বছর 1 দিন হয়েছে সেদিন আপনি ক্যাশ আউট রিফাইন্যান্স বলেন বা আপনার যদি আপনি এই যে রেটটা কমানোর জন্য যে রিফাইন্যান্স বলেন সবকিছুই করতে পারবেন 1 বছর পরে। ওকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। একেবারে সংক্ষেপে সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে ইকুইটি ক্লেম করার জন্য ওনার কি কোনো বিশেষজ্ঞ রিয়েলটর কিংবা কারো কাছে যেতে হবে না, সরাসরি ব্যাংকে গিয়েই আলোচনাটা করে নিতে পারবেন? সো রিফাইন্যান্স ব্যাপারটা আসলে টেক কেয়ার করে ব্যাংক। এখানে রিয়েলটরদের কাজ একটা, যদি আপনি আপনার রিয়েলটরের কাছে জানতে চান আমার বাড়ির ভ্যালু কত, ভ্যালুটা আমরা রিয়েলটররা বলতে পারি, কিন্তু রিফাইন্যান্সিং এর কাজ কত টাকা বের করতে পারেন, আপনার কি সিনারিও, কত টাকা আপনি তখন ডাউন দিয়েছিলেন, এটা জানার জন্য অবশ্যই আপনার ব্যাংকের একজন লোন অফিসারের সাথে কথা বলতে হবে। সো এটা রিয়েলটর না, লোন অফিসার বলতে পারবেন। অনেক ধন্যবাদ নাজনীন মির্জা, আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি দিয়েছেন। দর্শক, আমরা কথা বলছিলাম মির্জা রিয়েলটরের অ্যাডভাইজার নাজনীন মির্জার সঙ্গে। তিনি আপনাদের জানাচ্ছিলেন হোম ইকুইটি ব্যবহার করবেন কিভাবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে যখন কথা বলবো তখন আমরা কথা বলবো শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন এবং এসসিটি কিছু বিশ্ববিদ্যালয় কিছু কলেজে বাধ্যতামূলক করার বিষয়ে আমাদের সাথে যোগ দেবেন এপিএন টিউটোরিয়ালের সিও ফজলে রাব্বি। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে কিছু আন্দোলন চলছে এবং একই সাথে শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নীতিমালাও এসেছে, অর্থাৎ বেশ কয়েকটি কলেজ তারা এসসিটিকে বাধ্যতামূলক করেছে, পরীক্ষার সিস্টেমে কিছু পরিবর্তন এনেছে। এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। যাদের সন্তানরা স্কুল কলেজে পড়ছেন তারা নিশ্চয়ই এই অনুষ্ঠানটি দেখবেন এবং একই সঙ্গে হয়তো শিক্ষার্থীরাও যারা ভবিষ্যতে কোন পথে যাবেন তারা ভাবছেন, তারাও কিছু গাইডলাইন হয়তো আমাদের এই আলোচনা থেকে পাবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিচ্ছেন এপিএন টিউটোরিয়ালসের সিও ফজলে রাব্বি। রাব্বি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, একই সাথে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত কিংবা পরামর্শ দিতে চান, কোনো প্রশ্ন করতে চান, সেটি আপনারা করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। ফজলে রাব্বি ভাই, আপনার কাছে শুরুতে যে জিনিসটি জানতে চাই সেটা হলো, আমরা দেখেছি সাম্প্রতিক সময় বেশ কিছু কলেজ তারা পরীক্ষা পদ্ধতিতে অর্থাৎ এসসিটিকে বাধ্যতামূলক করছে, যেটি হয়তো কোভিডের সময়ে এটি বাধ্যতামূলক ছিল না। আমরা ইয়েল ইউনিভার্সিটি দেখেছি, আমরা ডটমুন্ড কলেজ দেখেছি, এখন হার্ভার্ডও শুরু করেছে। অর্থাৎ এই এসসিটিকে হঠাৎ করে কেন বাধ্যতামূলক তারা করা শুরু করেছেন? এতদিন তো গ্যাপ ছিল, কি এমন পরিবর্তন, কেন বা তারা মনে করলেন যে এটা দরকারই? থ্যাংক ইউ সো মাচ। গত ইয়েল যখন বাধ্যতামূলক করলো এসএটি, তখন তারা কয়েকটি কারণ দেখিয়েছিল। এর মধ্যে একটি কারণ ছিল যে যাদের এসএটি স্কোর ভালো তাদের 4 ইয়ার একাডেমিক পারফরমেন্স ভালো, এবং যাদের এসএটি স্কোর লোয়ার এসএটি স্কোর তাদের একাডেমিক পারফরমেন্স রিলেটিভলি লোয়ার। তো এটা একটা বিশাল বিষয় একটি কলেজের জন্য, যে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা ফিউচারে যারা সাকসেসফুল গ্র্যাজুয়েট হবে সেই জিনিসটা তারা নিশ্চিত করতে চায়। আর এই বড় বড় ইউনিভার্সিটিগুলো চায় বেস্ট অফ দি মাইন্ডস তারা যাতে কালেক্ট করতে পারে। ইয়েল সম্ভবত এরকম একটি গবেষণা করে দেখেছিল যে যাদের এসসিটি নেই তারা তাদের কারিকুলামের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। জি, অর্থাৎ তাদের যে কলেজের কিংবা ইউনিভার্সিটির যে কারিকুলামটা আছে সেটা বুঝতে তাদের সমস্যা হচ্ছে। এবং যাদের এসএটি স্কোর মূলত কম তারাই মূলত এসএটি স্কোর জমা না দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আর যাদের এসএটি স্কোর ভালো তারা সকলে আসলে জমা দিয়েছে, সুতরাং তারা দেখেছে যে এটার ইম্পর্টেন্স এখনও আছে। এর পরবর্তীতেই তো কি মনে হয় সম্ভবত গত সপ্তাহে হার্ভার্ড ইউনিভার্সিটি বললো যে নেক্সট ইয়ারে যখন অ্যাপ্লিকেশনের সময় এসএটি রিকোয়ারমেন্ট বাধ্যতামূলক করেছে তারা সেটাকে। কিন্তু আমরা যদি শিক্ষার্থীদের সাইড থেকে দেখি, তাদের জন্য কি এটা বিপদ ডেকে আনলো নাকি তাদের জন্য এটা উপকারী? আমি আগেও বলেছিলাম এটা সব সময় ইজ বেটার, কারণ
একটি বাচ্চা চায়না থেকে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে, একজন ইন্ডিয়া থেকে, একজন লেটস সে অ্যালাবামা থেকে, একজন নিউ ইয়র্ক থেকে। তো এই 4টা বাচ্চাকে কিভাবে অবজেক্টিভলি তাদেরকে আমি ডিটারমিন করতে পারবো যে এই বাচ্চার চাইতে এই বাচ্চাটা বেটার, কারণ তাদের জিপিএ রিয়েলি আমাকে তার রিয়েল পিকচারটা দিবে না। কিন্তু সবাই যদি একটা টেস্ট দেয়, অর্থাৎ SAT টাইপ, ইফ নট SAT, মানে SAT যেহেতু আমাদের সামনে আসছে সেহেতু SAT নিয়ে কথা বলছি, তাহলে সেই স্কোর যদি একজনের 1500, আরেকজনের 1400, একজন 1300, একজন 1100, তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি আসলে কোন বাচ্চাটা ইজ বেটার দেন আদার্স। এটা একটা বিগ মানে একটা বাচ্চার মেধা যাচাইয়ের এটা একটা মাধ্যম এবং এটা অন্যতম মাধ্যম। আমরা হয়তো চায়না কিংবা ইন্ডিয়া থেকে যে বাচ্চাটা ট্রাই করছে তার কথা ভাবছি না, কিংবা তার কথা আমাদের দর্শক হয়তো সেখানে নেই। আমেরিকাতে অ্যালাবামায় কিংবা নিউ ইয়র্ক থেকে যে বাচ্চারা ট্রাই করছে, যে সন্তানরা ট্রাই করছে, আমরা তাদের কথা হয়তো বলি। তাদের ক্ষেত্রে এটা কি একদিকে যেমন তাদের পড়াশোনা, তারা যে ক্লাসে পড়ছে সে ক্লাসের পড়াশোনা, তার সাথে বাড়তি একটু চাপ যোগ হলো কিনা SAT, নাকি আসলে এই SATর মাধ্যমে তো তাদের নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগও তৈরি হচ্ছে? বোথ। যা 9ম থেকে 12 গ্রেডে যা পড়ানো হয় SATতে তাই আসে, এর ব্যতিক্রম কিছু আসে না। শুধু তাদের প্রশ্ন করার কিছু স্টাইল আছে, সেই স্টাইলটা রপ্ত করতে হয়। ইংলিশ বলেন, ম্যাথ বলেন, দুইটা জিনিসই স্কুল সিগনিফিক্যান্টলি কাভার দেয়। তো সুতরাং এটা বাড়তি কোনো চাপ নয়। তারপরেও যারা কিছু বাচ্চার তো এরকমও হয় যে তার কিছু অ্যালজেব্রায় কিছু সমস্যা ছিল, গ্রামারের কিছু সমস্যা ছিল, সেগুলো SATর যখন প্রিপারেশন সে নেয়, যেখানেই নেক সেখানেই তারা চেষ্টা করে তার লেভেল ইমপ্রুভমেন্ট করার জন্য। হ্যাঁ, সুতরাং এটা লেভেল ইমপ্রুভমেন্টের একটি উপায়। আর যদি সে তার সামর্থ্য না থাকে তাহলে সে নিজে চেষ্টা করবে। সাম রিসোর্সেস আছে অনলাইনে যেগুলো ফ্রি, যেমন খান একাডেমি আছে, হ্যাঁ, সেটা ফ্রি, তারা সার্ভিস দিচ্ছে, সেখানে তারা সেগুলো পড়তে পারে। তো তার মাধ্যমে তার লেভেল ডেভেলপমেন্ট হচ্ছে এবং কলেজে যাওয়ার জন্য সে মোর প্রিপেয়ার্ড হচ্ছে। সো ইট ইজ অলওয়েজ বেটার। আর যদি আমরা ধরে নিই, আপনি যেহেতু বলেছেন বোথ, অর্থাৎ চাপও আছে, আবার এটা নিজেদের উন্নতি করার সুযোগ আছে, এই চাপ সামাল দেওয়ার জন্য আপনার তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা ক্যারিয়ারের সাথে আছেন, নিশ্চয়ই আপনাদের কাছে কিছু টিপস আছে, কিছু পরামর্শ আছে যে যেসব বাচ্চারা মনে করছে যে তারা হয়তো একটু, অনেকের মধ্যে তো পরীক্ষা ভীতিও কাজ করে, আরেকটা পরীক্ষা দেবো, আবার পরীক্ষাতে বসতে হবে, তাদের জন্য আপনাদের পথটা যাতে সহজ হয়, কি পরামর্শ আসলে আপনাদের? লাইক যদি 11 গ্রেডে সাধারণত বাচ্চারা SAT পরীক্ষা দেয়, রাইট? সে যদি 10th গ্রেড থেকে শুরু করে প্রিপারেশন, যদি সে চিন্তা করে যে আমি এভরিডে 30 মিনিট পড়াশোনা করবো এটার জন্য, নট 3 আওয়ার্স, দ্যাটস এনাফ। হ্যাঁ, বাড়তি আর যদি কেউ নিজে নিজে চেষ্টা না করে টিউটোরিয়ালে যেতে হয় কিংবা তাদের বাড়তি খরচটা কেমন? খরচ তো কি বাড়লো? লাইক কিছুটা তো খরচ বেড়েছে। এক একটা প্রতিষ্ঠান এক এক রকম চার্জ করে। আপনি $1,450 থেকে শুরু করে আপনি $7,000 পর্যন্ত, $8,000 পর্যন্ত সার্ভিস আছে। খুব বেশি এক্সপেন্সিভ সার্ভিস যে আপনাকে এক্সপেন্সিভ মানে বেটার রেজাল্ট এনে দেবে বিষয়টা তা নয় হয়তো, ঠিক আছে? কিন্তু কেউ যদি ডিসেন্ট একটা প্রিপারেশন নেয়, আই থিঙ্ক দ্যাটস বেটার দেন নট টেকিং এনি প্রিপারেশন। ওকে, আমরা যদি একেবারে স্পেসিফিক আমাদের বাংলাদেশি কমিউনিটিতে চলে আসি, আমাদের সন্তানরা কেমন ইংরেজি কিংবা গ্রামার, অঙ্ক, বিশেষ করে অ্যালজেব্রা, সেসব জায়গায় আমাদের সন্তানরা কেমন? তারা কি ফাইট করার মতো নিজেদের ক্যাপাবিলিটি আছে? আপনাদের যে শিক্ষার্থীরা আছে তাদের সাকসেস রেট কেমন? অবশ্যই আমাদের বাচ্চাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে এখানে, ঠিক আছে? আমাদের বাচ্চারা ইন জেনারেল তারা ম্যাথে ভালো, হ্যাঁ, ইএলএতে অথবা রিডিং রাইটিংয়ে তাদের কিছুদের, সবার কথা বলছি না, কিছু বাচ্চাদের একটু দুর্বলতা থাকতে পারে যেহেতু আমাদের বাসার হোম ল্যাঙ্গুয়েজটা বাংলা, ঠিক আছে? কিন্তু আই ডোন্ট থিঙ্ক এটা ব্যারিয়ার তৈরি করে। সে যদি একটু প্র্যাকটিস করে সেও পেরে যাবে। যেমন SATতে সিগনিফিক্যান্ট এখন যেহেতু নতুন SAT এসেছে, হ্যাঁ, SATর ইংলিশটাকে আর একটু ইজি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি বাচ্চাদের জন্য এটা আরও সুবিধাজনক পজিশনে এসেছে। কিন্তু পড়াশোনা করতে হবে। অনেকে মনে করতেছে SAT ইজি, সো আমার তেমন কিছু ট্রাই করতে হবে না। রেজাল্ট কেম আউট কয়েকদিন আগে, হ্যাঁ, সেই আগের মতোই রেজাল্ট আছে, রেজাল্টের তেমন পার্থক্য হয়নি। যারা 1250 পেত তারা 1250 পেয়েছে, আর যারা 1550 পাওয়ার মতো যোগ্য তারা 1550 পেয়েছে। সুতরাং SAT তাদের মূল যেই বেস সেখান থেকে তারা সরে যায়নি, তারা ইজি করেছে, তার মানে কিছু ডিফিকাল্টিও তারা সৃষ্টি করেছে যাতে তার স্কোরটা বাড়া কমা মানে একটু কঠিন বিষয়টা, যাতে মেধাটা তারা নির্ণয় করতে পারে। একেবারে এই SAT বিষয়ে আপনার কাছে শেষ প্রশ্নটি করব, সেটি হলো যে যারা ভাবছেন যে নতুন একটা নিয়ম,
এতদিন ছিল না, রিল্যাক্স ছিল, এখন আবার নতুন করে কম্পিটিশন করতে হচ্ছে, একটু তাদের মধ্যে সংশয় আছে, তাদের জন্য কিংবা এসসিটির আসলে উপকারিতাটা কি, আপনারা কেন এটাকে এতটা পজিটিভলি দেখছেন সেই বিষয়ে যদি কিছু বলেন। কলেজ অ্যাডমিশনে সবসময় মেইন ফ্যাক্টরটা হচ্ছে ইউএসএতে যে স্ট্যান্ড আউট। হ্যাঁ, আপনাকে অন্য বাচ্চার চেয়ে প্রুভ করতে হবে যে আই এম বেটার দেন দেম, তাই না? স্ট্যান্ডিং আউটের কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে হাই জিপিএ, 2 নম্বর হচ্ছে হাই এসএটি স্কোর, 3 নম্বর হচ্ছে ভালো রেকমেন্ডেশন লেটার, 4 নম্বর হচ্ছে ভালো রাইটিং। এছাড়া যদি আপনার কোনো ভালো ইন্টার্নশিপ থাকে বা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, আপনি কোনো সাকসেসফুল ক্লাবের সাকসেসফুল প্রেসিডেন্ট থাকেন, তাহলে সেগুলো সবই আপনাকে স্ট্যান্ড আউট করে। ঠিক আছে, এখন কতজন একটি স্কুলের একটি ক্লাবের প্রেসিডেন্ট হতে পারে? একজন। তো বাকিরা কী করবে? সুতরাং তাকে অবশ্যই কোনো না কোনো জায়গায় তাকে বেটার পারফরমেন্স দেখাতে হবে। সবার খুব হাই লেভেল রেকমেন্ডারের অ্যাক্সেস নাই, তারা কি করবে? হ্যাঁ, সবাই হাই লেভেলের গুড রাইটিং ক্যাপাসিটি নাই, তারা কি করবে? রিকমেন্ডেশন কিংবা যখন ক্লাবের অ্যাক্টিভিটিজের কথা বলি, সেসব জায়গায় তো বাংলাদেশি কমিউনিটির অনেকে হয়তো তুলনামূলক পিছিয়ে আছে। তুলনামূলক পিছানো, তবে আমাদের কিছু ছেলেরা আগানোও আছে আসলে। হ্যাঁ, দুইটাই মিক্স আছে ওখানে। তবে সেক্ষেত্রে একাডেমিকটা হচ্ছে আপনার নিজের হাতের কন্ট্রোলের মধ্যে আছে। তো সুতরাং আপনার হাতের কন্ট্রোলের ভিতরে যেটা আছে, আপনি আমাকে যদি বলেন যে আপনার জন্য রেকমেন্ডেশন লেটার লিখবো, আমি কোনোদিনও বলবো না আপনাকে যে আমি কি লিখেছি আপনার জন্য। হ্যাঁ, নন ডিসক্লোজার পলিসি এখানে। তার মানে আপনার কোনো কন্ট্রোল নাই এখানে। কিন্তু এসএটি স্কোর অথবা আপনার পার্সোনাল জিপিএ, স্কুল জিপিএ, দুইটাই আপনার হাতের কন্ট্রোলের ভিতরে। সুতরাং যেটা হাতের কন্ট্রোলের মধ্যে আছে সেটাকে ভালো করে কন্ট্রোল করা প্রয়োজন, যাতে আপনি স্ট্যান্ড আউট হতে পারেন। বাকিগুলো যদি খারাপও হয়, এই দুইটা আপনাকে উঠিয়ে নিয়ে আসবে। অনেক ধন্যবাদ। এসএটি বিষয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হয়তো সংশয় ছিল, কিছুটা ভয়ে ছিলেন পরীক্ষা ভিত্তিক, কিংবা এটা আসলে ভালো হলো না খারাপ হলো, অনেকে ভাবছিলেন যে সন্তানদের জন্য এটা আসলে কেমন হলো, তারা নিশ্চয়ই আপনার এই আলোচনা থেকে কিছুটা সাহস পাবেন। আমরা এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে, সেটি হলো সাম্প্রতিক সময়ে আপনি দেখছেন যে দেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে এক ধরনের বিক্ষোভ চলছে, বিশেষ করে মুক্ত ফিলিস্তিনের দাবিতে। ইসরায়েলের সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, আর্থিক সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো বিচ্ছেদের জন্য এক ধরনের আন্দোলন চলছে, প্রায় 2 সপ্তাহ ধরে চলছে, এবং সেখানে আমরা দেখেছি নানা সময় গ্রেপ্তারের মতো ঘটনাও ঘটছে, অর্থাৎ শিক্ষার্থীরা গ্রেপ্তারও হচ্ছেন এই আন্দোলন করতে গিয়ে। নিশ্চয়ই এই বিষয়টিকে, তাদের এই শিক্ষার্থীদের আন্দোলনটিকে আপনি কীভাবে দেখছেন? অফকোর্স আমি পজিটিভলি দেখছি। যে একটি ফেমাস স্টেটমেন্ট আছে, ইনজাস্টিস এনিওয়ার, ইনজাস্টিস এভরিওয়ার। আজকে না, 1948 সাল থেকে 2024 সাল, 75 ইয়ার্স ধরে প্যালেস্টাইনবাসী তাদের যে মুক্ত রাইটস, সেই রাইটস থেকে তারা বঞ্চিত। আমরা সব সময় প্রতি বছরই শুনি তাদের জন্য একটি স্টেট করা হবে, কিন্তু কোনোদিনই সেই স্টেট বাস্তবায়ন করা হয় না। রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পরে যেভাবে পাইকারি দরে মানুষ হত্যা করা হয়েছে, যদি সেটা আমার এবং আপনার বোন হতো, ভাই হতো সরাসরি, তাহলে আমরাও কিন্তু রাস্তায় নামতাম, আমাদেরও সেটা ভালো লাগতো না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের যখন ভাই বোন মারা গেছে, বাংলাদেশের সাধারণ জনতা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং যারা প্যালেস্টাইনের মুক্তির জন্য যারা নেমেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং উচিত সেটা। যদি না হয়, আরেক সময় আরেকটা জাতির বিরুদ্ধে একই কাজ হবে, কেউ কথা বলার থাকবে না। আরেকদিন আমরা হয়তো আক্রান্ত হব, আমাদের জন্য কেউ কথা বলবে না। সুতরাং এটা কথা বলতে হবে। ভিয়েতনাম যুদ্ধ 1960-এর দশকে, 70-র দশকে, 80-র দশকে সবসময় আমেরিকাতে স্টুডেন্টরা একটি বড় ভূমিকা রেখেছে। এভরি 10-15 ইয়ার্স তাদের কথা হোয়াইট হাউসকে শোনানোর জন্য, কংগ্রেসকে শোনানোর জন্য তারা একটি শান্তিমূলক একটি প্রসেস তারা বেছে নিয়েছে। সুতরাং এখানে অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করি, এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের যাতে অ্যাকশন না নেওয়া হয়, সেজন্যই আমি চাইবো যে ইউনিভার্সিটি অথরিটিগুলো সেগুলো চিন্তা করবেন। কিন্তু একদিকে যেমন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, তারা কোনো ভাঙচুর করছে না, তারা কোনো সংঘর্ষে জড়িত হচ্ছে না, তারা তাদের ভয়েসটা রেজ করছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমনকি কলম্বিয়াতে আমরা দেখেছি শতাধিক, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে দেখেছি শতাধিক, এবং অন্যান্য স্টেটও এটি ছড়িয়ে পড়েছে, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু সব জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্রযন্ত্রের দিক থেকে এক ধরনের দমন পীড়ন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, সাসপেন্ড করা, এমনকি শিক্ষকদেরকেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই যে পাল্টাপাল্টি একটা অবস্থান, শেষ পর্যন্ত এটা কি আসলে সরকারের জন্য কিংবা যারা দমন করার চেষ্টা করছে তাদের জন্য এক ধরনের বুমেরাং হয়ে যেতে পারে কিনা?
আঘাত আসবে যত সাহস বাড়বে শত, সাহস বাড়বে তত, এরকম একটা কথা আমরা বাংলায় শুনে থাকি। এর আগেও তো ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট ন্যাশনাল গার্ড ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এই দেশে। হ্যাঁ, তারা শান্তিপূর্ণ প্রোটেস্ট করেছে ইউনিভার্সিটিতে, তাদেরকে গুলি করা হয়েছে। কিন্তু সব সময় নতুন প্রজন্ম, তরুণ জনতা জয়লাভ হয়। তো সুতরাং এবং যতই দমন করতে চাইবে আমি মনে করি ততই এটা বৃদ্ধি পাবে, মানুষ তত বেশি সচেতন হবে। তার এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস আমেরিকাতে। আমরা যারা দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করছে তারা যে সবাই মুসলিম, তারা যে সবাই প্যালেস্তাইনপন্থী তা কিন্তু নয়। সেখানে প্রচুর ইহুদি শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে, অন্য ধর্মের, অন্য দেশের, অন্য জাতের শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে। সব ধরনের মানুষ এখানে উপস্থিতি আছে এবং সবাই বিষয়টা বুঝতে পারছে যে এখানে আসলে রিলিজিয়ন কোনো ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে হিউম্যানিটি। যারা মারা গিয়েছে প্রায় 34,000 অ্যাকর্ডিং টু আল জাজিরা। হ্যাঁ, আমি গতকালকে ইউএস কংগ্রেসে শুনছিলাম একজন কংগ্রেসম্যান বলছিল 45,000। যেটাই হোক, ইভেন ওয়ান লাইফ ম্যাটার্স। হ্যাঁ, এই লাইফগুলো চলে যাচ্ছে উইদাউট এনি, আমাদের ট্যাক্স পেয়ার, উই পে ট্যাক্স এভরি ইয়ার, সেই ট্যাক্সের টাকা সেখানে যাচ্ছে। সো আমাদের সেটা আমরা কথা বলবো না। আমরা যে আমি শিক্ষার্থী ভাই, ইয়াং ভাই এবং বোনদেরকে বলবো যে তোমরা অবশ্যই যাবে, যত বেশি জনতা সেখানে উপস্থিত হবে গভর্নমেন্ট সেটাকে তত বেশি লিনিয়েন্সির দিকে যাবে গভর্নমেন্ট। আর যত অল্প লোক সেখানে উপস্থিত হবে তো ওই যে যারা সত্যের পথে যারা কাজ করছে তারা বেশি কোণঠাসা হবে। সুতরাং ইন মাস নাম্বারস ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড গো। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে যারা যাচ্ছে তারা এখন পর্যন্ত অহিংস আন্দোলন করছে, তারা তাদের ভয়েস রেজ করছে, তারা প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত আছে, তারা স্লোগান দিচ্ছে। আপনাদেরকে যারা আপনারা বিভিন্ন টিউটোরিয়ালের সাথে জড়িত, আমরা জানি যে অনেক স্টুডেন্টরাই আপনাদেরকে মেন্টর মনে করে, কিংবা আপনারা তাদের কেরিয়ার গড়ার পিছনে অনেক দীর্ঘ শ্রম দেন, পরামর্শ দেন, এবং আপনাদের শিক্ষার্থীরা এখন অনেক ইউনিভার্সিটিতে আছে। তাদের এই আন্দোলন যাতে গঠনমূলক আন্দোলন থাকে, তাদের এই আন্দোলন যাতে সহিংসতার পথে না যায়, তাদের এই আন্দোলন যাতে বিদ্বেষ না ছড়ায়, অর্থাৎ আমি কোনো ধর্ম, কোনো রাষ্ট্রের পক্ষে কথা বলতে গিয়ে অন্য রাষ্ট্র, অন্য ধর্মকে ছোট না করি, সেসব বিষয়ে নিশ্চয়ই আপনাদের কিছু পরামর্শ আছে। অবশ্যই আমার প্রথম পরামর্শ হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনদের যে প্রোটেস্ট হতে হবে পিসফুল। আমি শুধু তাই না, সেখানে কোনো ধরনের কার্সিংও করা যাবে না, যে শব্দগুলো ইয়াং জেনারেশন ব্যবহার করে থাকে এই শব্দগুলো ব্যবহার করা ঠিক নয়। কারণ আমরা একটি জাস্ট কজের জন্য সেখানে গিয়েছি, আমরা সেইটাকে জাস্টই রাখার চেষ্টা করি। আমাদের বিহেভিয়ার যাতে, যারা আমাদের বিরোধী, এই প্রোটেস্টের বিরোধী যারা, তারা যাতে আমাদের বিহেভিয়ারে তারা সেখানে তাদের বোধোদয় হয় যে এই লোকগুলো এখানে আসছে শুধু হিউম্যানিটির জন্য। কিন্তু সেখানে যদি করা হয়, কার্সিং করা হয়, কাউকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়, পুলিশ ভাই বোনদেরকে ধাক্কা দেওয়া হয়, তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করা হয়, এটা শুধু এই জিনিসটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং এটা আমাদের কখনোই করা উচিত না। এটা সম্পূর্ণ হতে হবে পিসফুল এবং এটার জন্য অবশ্যই ডিটারমাইন্ড থাকতে হবে যে পিসফুলের সাথেও আমরাও পিছু হব না, এই জিনিসটা মাথায় থাকতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, কাউকে অ্যাটাক করা যাবে না, কাউকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, কাউকে মেরে ফেলবো, হত্যা করবে, এই জাতীয় থ্রেটনিং কোনো কথা বলা যাবে না। এমন কিছু বলা যাবে না যাতে আমাদের এই পিসফুল প্রোটেস্ট এবং এই পিসফুল যে আমাদের মেসেজটা, সেই মেসেজটা ব্যাহত হয়, এই কাজটা করা যাবে না। আমরা সবসময় দেখেছি যে যখনই মানুষ এই জাতীয় প্রোটেস্টে যায়, কিছু কিছু লোকেরা, অল্প সংখ্যক, মেবি লেস দ্যান 1%, তারা এত এক্সাইটেড হয় যে এই পুরো 99%কে মিসরিপ্রেজেন্ট করে। আমি তাদেরকে বলবো যে আপনারা এটা করবেন না, আপনারা আপনাদের ধৈর্যের পরীক্ষা দিবেন এবং ধৈর্য ধরে থাকবেন এবং পিসফুল প্রোটেস্টে আপনি আপনার বন্ধুদের নিয়ে, যারা যে কলেজে, আমি বলবো না যে কলম্বিয়া ইউনিভার্সিটি এতে NY থেকে বাচ্চা যাক, এটা পছন্দনীয় হবে না। কলম্বিয়ার বাচ্চারাই যাতে সেখানে কলম্বিয়া ইউনিভার্সিটি যায়, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যাতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ছাত্র হয়ে যায়, বাইরে থেকে লোক না যায়, কারণ তাহলে সেটাকে তারা মিসগাইডেড করা, বহিরাগতদের আন্দোলন এইসব বলে অন্য খাতে সুযোগ থাকে, যেটা এর মধ্যে শুরু হয়ে গেছে, অনেকটুকু শুরু হয়ে গেছে। ফজলে রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি গঠনমূলক কিছু পরামর্শ দিলেন। শুধুমাত্র শিক্ষার্থীদের যে শিক্ষা জীবন কিভাবে উন্নত করা যাবে তা নয়, একজন সচেতন নাগরিক হিসেবে তাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে, নাগরিক দায়িত্ব রয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলো আসলে কিভাবে সঠিক পথে শিক্ষার্থীরা পরিচালিত করতে পারে, নিজেদেরকে পরিচালনা করবে, সেই বিষয়গুলো পরামর্শ দিয়েছেন APN টিউটোরিয়ালের CEO ফজলে রাব্বি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য, এবং যারা এর মধ্যে এই অনুষ্ঠানটি হয়তো পরে দেখতে চান তারা আমাদের ইউটিউব পেজে গেলেই সরাসরি এই অনুষ্ঠানটি আবারও দেখার সুযোগ পাবেন। আগামীকাল আবারও নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। এই সময় ভালো থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।